শুরু হলো রেডিও অরার অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে প্রথমে শুনবেন একটি নাটক, শেষের কবিতা। রচনা সুধাংশু ঘোষ, অভিনয় সুধাংশু ঘোষ ও ভাস্কর ভট্টাচার্য। গড়িয়াহাট থেকে ফিরছিলাম। আজ শনিবার। কলেজ থেকে ছুটি নিয়ে রবীন্দ্র সদনে একটা নাটক দেখার কথা। গার্গীকে বলে রেখেছিলাম সঠিক সময় পৌঁছে যেতে। হঠাৎ মুঠো ফোনটা সচল হলো। হ্যালো, কে বলছেন? অভি, চিনতে পারছো? ও হ্যাঁ, না চিনে উপায় আছে? বলুন স্যার। 2 মিনিট হাতে সময় হবে? আপনার জন্য 2 ঘন্টা সময় দিতে পারবো স্যার। বলুন বলুন, কি ব্যাপার? কাল রবিবার, তুমি ফ্রি আছো কি? আছি স্যার। কাল তাহলে ওই সন্ধ্যায় একবার আমার বাড়িতে চলে এসো। হ্যাঁ হ্যাঁ, ওই সারদান অ্যাভিনিউয়ের সেই পুরনো ফ্ল্যাটেই তো? হ্যাঁ হ্যাঁ, এসো, দেখা হলে কথা হবে, ঠিক আছে? ফোনটা কেটে দিলেন এবিসি, অর্থাৎ আমার অধ্যাপক অমিয় ভূষণ চ্যাটার্জি। প্রয়োজনের বেশি একটা শব্দ বাড়তি খরচ করার পক্ষপাতী নন তিনি। অধ্যাপক অনেকেই ছিলেন, কিন্তু এবিসি ছিলেন এক অনন্য, একেবারে পারফেক্ট জেন্টলম্যান। অন্যরা সিলেবাস অনুযায়ী পড়াতেন, নোটস দিতেন। পরীক্ষার খাতায় সেই নোটসটা উগরে দিতে পারলেই নম্বর, ব্যাস। এবিসি কিন্তু কোনো সিলেবাসের ধার ধারতেন না। বিষয়টার গোড়ার কথা এবং মূল জিনিসটা বার করে এনে চোখের সামনে ঝুলিয়ে দিতেন। বই পড়তে বসে আবিষ্কার করতাম সবই পড়ানো হয়েছে, তবে একটু অন্য রকম করে। ইনি হলেন আমাদের স্যার এবিসি। পরীক্ষার খাতায় স্যারের পড়ানো হুবহু লেখাটা যে লিখত, তার থেকে বেশি নম্বর পেত যে স্যারের বক্তব্যকে চ্যালেঞ্জ জানিয়ে নিজস্ব কিছু লিখত। অর্থাৎ বিদ্যাকে বহন করেনি, বাহন করেছে। রিটায়ার করার পর অধ্যাপনার কোনো ছেদ পড়েনি। ভিজিটিং প্রফেসর হয়ে দেশ বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন তিনি। সারদান অ্যাভিনিউয়ের ফ্ল্যাটের দরজা ছাত্রদের জন্য সব সময় খোলা থাকত। যে কোনো সময় হাসি মুখে প্রত্যেককে সময় দিতেন এবিসি, আমার পুরনো ফিলোসফার কাম গাইডলাইন মেকার অমিয় ভূষণ চ্যাটার্জি। 2 ছেলেই প্রতিষ্ঠিত, বিদেশে থাকে। স্ত্রী অসুস্থ ছিলেন। খবর পেয়েছিলাম তিনিও কিছুদিন হলো গত হয়েছেন। আমারই খবর নেওয়াটা উচিত ছিল, খবরটার সময় চাপে নেওয়া হয়নি, কারণ এখন তো আমিও অধ্যাপক। কিন্তু আমি আমার স্যার এবিসি নই তো। আর দায়বদ্ধতা আমাদের প্রজন্মে মোটেও শোভা পায় না। ফ্ল্যাটে ঢুকে হকচকিয়ে গেলাম। আগেও এসেছি অনেকবার, কিন্তু ফ্ল্যাটের চেহারাটা এবার একটু অন্যরকম। স্যারের ড্রয়িং রুমে চিরকাল দেখে এসেছি দেওয়াল জোড়া কাঠের আলমারি ভর্তি বই। এখন সেসব একেবারে উধাও। তার জায়গায় লজ্জায় জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে একটা ছোট্ট আলমারি। ঘরের সমস্ত আসবাবপত্র একেবারে উধাও।
ঘরময় ছড়ানো ছেটানো কাঠের সব পেটি, তারই একটিতে বসে আমাকে অন্য একটিতে বসবার ইঙ্গিত করলেন। থাকতে না পেরে প্রথম কথাটা আমি বলে ফেললাম, এ কি হাল হয়েছে বাড়িটার। চলে যাচ্ছি। চলে যাচ্ছেন মানে? কোথায় স্যার? ছোট ছেলের কাছে, অস্ট্রেলিয়া। সে কি, এতকাল যে গোঁ ধরেছিলেন যাবেন না, তাহলে স্যার আপনারও মত বদলালো? মত তো বদলানোর জন্যে অভিক, সেটাই তো চিরকাল শিখিয়েছি। একই মত যদি বছরের পর বছর টিকে থাকে তাহলে সভ্যতার গায়ে শ্যাওলা জমবে। মত বদলালে তবে না সভ্যতা এগোয়। আর ঘরের জিনিসপত্রগুলো, সেগুলো কোথায় গেল? দান করে দিয়েছি। যেটুকু রয়ে গেছে যাওয়ার আগে সেটার ওই বিলি ব্যবস্থা করে তারপর যাব। আপনার যাওয়া কবে? কাল, বেশি রাত্রিরে, পরশু ভোরেও বলতে পারো। তো স্যার এই দুদিনের খাওয়া দাওয়া? এতদিন যেমন হয়ে এসেছে ওই হোম সার্ভিস। অনুমতি দিলে স্যার আমি বাড়ি থেকে এনে দিতে পারি। কি দরকার অভিক শুধু শুধু অভ্যাসটা খারাপ করে? তো যাওয়ার সিদ্ধান্তটা কি হঠাৎই নিলেন স্যার? না, তা ঠিক নয়। আমার স্ত্রী চলে যাওয়ার পর থেকেই চিন্তাটা মাথায় ঘুরছিল। ছেলেরাও বলছিল বারবার চলে যাবার জন্যে। আপনারও তো শুনেছি যে শরীর আজকাল ভালো যাচ্ছে না। ঠিকই শুনেছ। গত 1 বছরে হাসপাতালে 2বার ভর্তি হতে হলো। ছেলেরা বিদেশে সেটেলড, রিলোকেট করে এখানে আনা সম্ভব নয়। আমাকে নিয়ে ওরা উদ্বেগের মধ্যেই থাকে অভিক। পালা করে ফোন করে, অসুস্থ হয়ে পড়লে ছোটাছুটি শুরু হয়। ভেবে দেখলাম এখানে পড়ে থাকা মানে ওদের ঝামেলা বাড়ানো। আমি তো কখনো চাইনি আমার জন্যে অন্যদের অসুবিধে হোক, তাই সিদ্ধান্ত নিলাম আগে যাইনি, ভেবেছি গেলে ওদের অসুবিধে হবে। এখন যাচ্ছি, না গেলে ওদের অসুবিধা হবে। স্যার আপনার ঘর ভর্তি বইগুলো, মানে মানে বই ছাড়া আপনি? হ্যাঁ, আমি তো ভাবতেই পারছি না। জবাব না দিয়ে উঠে রান্নাঘরে গেলেন এবিসি। দেখে মনে হলো কোথাও যেন টাল খেয়েছে তার বার্ধক্য, অসুস্থতা। একটা একাকিত্ব যেন মানুষটার হাঁটু থেকে আত্মবিশ্বাস সব খুলে নিয়ে গেছে। স্যার 2 কাপে কফি নিয়ে এসে একটা আমার দিকে এগিয়ে দিলেন। তারপর নিজের কফির কাপে চুমুক দিয়ে বললেন, কি যেন বলছিলে অভিক? বই? হ্যাঁ স্যার, বই তো আপনার প্রাণ। যখনই এসেছি দেখেছি দেওয়াল জোড়া আলমারি ভর্তি সারি সারি বই। আসলে বই ছাড়া আপনার ড্রয়িং রুম আমি ভাবতেই পারছি না স্যার। সেই জন্যই তো তোমাকে আসতে বললাম অভিক। মানে আমি ঠিক বুঝতে। বৈশুদ্ধ আলমারি বিভিন্ন লাইব্রেরিতে দান করে দিয়েছি, শুধু একটা বই বাদে। দাঁড়াও দাঁড়াও, দেখাচ্ছি। এই নাও। এটা তো আমারই দেওয়া, অধ্যাপক ভবতোষ দত্তের লেখা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার 75 বছরের জন্মদিনে আমি তো উপহার দিয়েছিলাম। একজন অধ্যাপকের জন্মদিনে আরেকজন স্বনামধন্য অধ্যাপকের আত্মজীবনী। চিনতে পেরেছ তাহলে? এবার এই বইটা দেখো তো। এটা তো কালকুট রচনা সমগ্র। সমরেশ বসু তো আপনার প্রিয় লেখকদের একজন ছিলেন। হ্যাঁ, ওই ছিল বাংলা ভাষায় প্রথম পেশাদার সাহিত্যিক। রোজ একখানা নতুন গল্প বগলদাবা করে কলকাতায় আসতো। গল্প বেচে যা পাওয়া যেত তাই দিয়ে পরের দিন বাজার হতো, হাঁড়ি চড়ত। সাহিত্যের জন্যে সমরেশ
ওর সমস্তটা দিয়ে গেছে। ওকে কি কুর্নিশ না করে পারা যায়? অভিক, এবার দেখো এই বইটা, শম্ভু মিত্রর লেখা। হ্যাঁ, সম্মার্গ সপর্যা। বইটা পড়েছো? না স্যার। বইটা পড়ে দেখো, একটা চমৎকার কথা লিখেছিলেন তিনি। আমরা প্রত্যেকেই আসলে সময় নির্দেশিত একটা নির্দিষ্ট ভূমিকায় অভিনয় করি, তার বেশি নয়, কম নয়। তার মানে আপনি ঠিক কি বলতে চাইছেন স্যার? এইবার বলি, কেন তোমাকে ডেকে এনেছি। বাড়ি বিক্রি হয়ে গেছে, পরশুদিন তারা পজিশন নেবে। আসবাবপত্র যাকে যা দেওয়ার দিয়ে দিয়েছি, বইগুলো দিয়েছি ন্যাশনাল লাইব্রেরিতে। আর এই যে দেখছো, এই একটা আলমারির বই, এগুলোর বিলি ব্যবস্থা করতে পারলেই আমি যুধিষ্ঠির। যুধিষ্ঠির কেন স্যার? মহাভারত পড়নি? মায়ার বন্ধন আমাদের পায়ে শিকড়ের মতো এঁটে বসেছিল, তাই তারা মাঝপথে পড়ে রইল। একা যুধিষ্ঠির এগিয়ে গেলেন মহাপ্রস্থানের পথে। শোনো, এই আলমারি ভর্তি বই রেখেছি তোমার জন্যে। ব্যবস্থা করো কালকেই যাতে তোমার জিম্মায় বইগুলো পৌঁছে যায়। স্যার, একটা কথা জিজ্ঞাসা করব? একটা কেন, আজ তুমি অনেক কথা জিজ্ঞাসা করতে পারো। সবকটা আলমারি ভর্তি বই লাইব্রেরিতে দিয়ে দিলেন, আর একটা দিলেন না কেন? এটা কি অন্যদের থেকে আলাদা? হ্যাঁ, আলাদা তো বটেই। গাছ চলে যাওয়ার সময় রেখে যায় সম্ভাবনার বীজ। কেন জানো অভিক? নতুন অঙ্কুরের আশায়। তোমার দেয়া বইখানা হাতে নিলে আমি একজনকে দেখতে পাই। অধ্যাপক ভবতোষ দত্ত, উনি কি আপনার মাস্টারমশাই ছিলেন? না না না, অধ্যাপক দত্তর কাছে আমার পড়ার সৌভাগ্য হয়নি। এই বইখানা ছুঁলে যাকে আমি দেখতে পাই, তার নাম অভিক হালদার, যে আমার সামনে বসে রয়েছে। কি 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 বলছেন স্যার? এই বইখানা হাতে নিলে তোমার সমস্ত কিছু আমার মনে পড়ে যায়। সেই প্রথম দিনের ক্লাসের শেষে দেখা করা কত শত প্রশ্ন, যার বেশিরভাগই এলেবেলে, শুধু অন্যদের চোখে পড়ার জন্যে করা। আপনি আপনি বুঝতে পারতেন স্যার? কেন পারবো না অভিক? প্রশ্নগুলো করেই তুমি গার্গীর দিকে তাকিয়ে থাকতে, মানে ওর চোখে তুমি কতটা হিরো হতে পারলে। সত্যি আপনিও পারেন স্যার। আপনার সব মনে আছে? মনে রাখতে হয়। কালকুট দিয়েছিল শুভদীপ আমেরিকা যাওয়ার আগে। এখন তো জার্মানির একটা ইউনিভার্সিটিতে পড়াচ্ছে। ওর নামটা আমি রেকমেন্ড করেছিলাম। কালকুট বইটা এখন ওর স্মৃতি বহন করে। আর ওই শম্ভু মিত্রর বইটা? ওটা বল্লরীর দেয়া। বল্লরী দত্ত তোমাদের ব্যাচ টপার, নোট মুখস্থ করে ঝুরি ঝুরি নম্বর পেত। আপনি তো কখনো ওকে বেশি নম্বর দেননি স্যার। সেজন্যে আমার উপর ওর রাগ ছিল অনেক। কিন্তু পড়তে পড়তে বিয়ে করে ফেলল। বাবা মারা গেল। একটা চাকরি ওর খুব দরকার ছিল। ইন্টারভিউ প্যানেলে আমি ছিলাম। চেষ্টা করেছিলাম যাতে চাকরিটা হয়ে যায়। চাকরিতে জয়েন করেই এসেছিল দেখা করতে। সঙ্গে ছিল শম্ভু মিত্রর এই বইটা। আসলে সময়টা যখন অতীতের গর্তে জমা হয়, তখনই তো আমরা তাকে বলি স্মৃতি। স্মৃতির অতলে তলিয়ে যাওয়া কত রূপকথা। আসলে কি যেন অভিক, ওগুলো বই নয়, এক একটা মানুষ। আমার আলমারিতে বই হয়ে থেকে গিয়েছে অনেকগুলো বছর। ওদের হাতে নিলে আমি মানুষগুলোকে ছুঁতে পারি। ভবতোষ দত্ত স্পর্শ করলে তুমি, শম্ভু মিত্র হাতে নিলে বল্লরী, কালকুট ছুঁলে শুভদীপ আমার সামনে এসে দাঁড়ায়। আমার অনেকটা সময় কেটে যায় অভিক। তাহলে কাউকে পাঠিয়ে আলমারিটা নিয়ে যাওয়ার ব্যবস্থা করি? না, শুধু ঠিকানাটা দিয়ে যাও। বই আলমারি শুদ্ধ তোমার কাছে পৌঁছে যাবে
জায়গার অকুলান হয়তো হবে, আমার মুখ চেয়ে এটুকু কষ্ট কিন্তু তোমাকে সহ্য করতে হবে। কষ্ট কি বলছেন স্যার? এটা তো আমার কাছে বিরাট সম্মান। এই যে আমার পরম সৌভাগ্য, আপনার বই আর ট্রাস্টি করছেন আমাকে। এ কি কম কথা স্যার? একটাই অনুরোধ, 9 মাসে 6 মাসে হয়তো তোমাকে ফোন করব, হয়তো অনুরোধ করব কোনো বইটা পড়ে একটু শোনাতে, একটু ট্রাভেল। যে কটা দিন বেঁচে আছি প্লিজ একটু সহ্য করে নিও। ঠিক আছে স্যার, এরকম করে বলবেন না স্যার। আমার মনটা কিন্তু স্যার খুব খারাপ হয়ে যাচ্ছে। আপনার কোলে রাখা ওই বইটা, ওটা কার স্যার? শেষের কবিতা। এই বইটা শুধু সঙ্গে রাখছি, এটা তোমাকে দিলাম না। কেন দিচ্ছেন না সেটা কি জানতে পারবো স্যার? যেদিন আমি রিটায়ার করি সেদিন অনেক ছাত্রছাত্রী অনেক বইপত্র নিয়ে এসেছিল। ওরা জানতো আমি বই পছন্দ করি। জানো অভিক, বাড়ি ফিরে আলমারিতে বইগুলো তুলে রাখতে গিয়ে দেখছিলাম প্রত্যেকেই সেই বইতে কিছু না কিছু লিখে দিয়েছে। কি লিখেছিলেন? কৃতজ্ঞতা, সম্মান, শ্রদ্ধা মেশানো নানা রকম বাক্য। কেউ কবিতার লাইন ব্যবহার করেছে, কেউ বা বিখ্যাত লেখকদের রচনা থেকে ধার নিয়েছে। এই একটা বই ছিল ব্যতিক্রম। দেখো দেখো, বইটা হাতে নাও। হ্যাঁ, ঠিকই বলেছেন তো। যে দিয়েছে তার নামটা কোথাও লেখা নেই, সামনে পিছনে কোথাও না। এসো এবার ব্যালকনিতে যাই। একটা মিষ্টি গন্ধ পাচ্ছ অভিক? রাস্তার ধারে একটা শিউলি গাছ আছে, তাকিয়ে দেখো। গাছের তলায় কত শিউলি ফুল জড়ো হয়েছে। রোজ সকালে যখন লেকের ধারে হাঁটতে যাই, ওই শিউলি গাছটার নিচে না দুদণ্ড দাঁড়াই, গন্ধ নি বুক ভরে। তার ছড়িয়ে দেয়া সৌগন্ধে কোথাও কোনো স্বাক্ষর রেখেছে চোখে পড়ে না তো? আপনার সুবাসে সুরভিত সর্বজন মাঝে। ঠিক বলেছ। নামের দৌড়ে না গিয়ে কাজের মধ্যে ডুব দাও। তোমার সুগন্ধ ছড়াতে বাধ্য। দেখো না, সারাটা রাত সামনের ঘাসে একটু একটু করে শিশির জমা হয়। শিশির তো আকাশের দান। আকাশ কি শিশিরের গায়ে কোথাও তার নাম সই করে রাখে? সত্যি তো, আপনার কথাটা সারা জীবন মনে থাকবে স্যার। চলো ওঠা যাক। গেটটা খুলে তোমাকে একটু এগিয়ে দিয়ে আসি। হ্যাঁ, চলুন স্যার। আপনাকে একটা প্রণাম করব। অন্তর মম বিকশিত করো অন্তরতর হে। সম্মান আর শ্রদ্ধার মধ্যে কোনো ব্যাকরণ থাকে না। ভালো থেকো অভিক। একটা কথা মনে রেখো, দানে কোনো বাণী থাকে না, স্বাক্ষরও থাকে প্রচ্ছন্ন। এসো অভিক। রাস্তায় নেমে ঘাড় ঘুরিয়ে দেখলাম রাস্তার আবছা আলোয় স্যারের ব্যালকনিটা দেখা যাচ্ছে। ব্যালকনি থেকে একটু ঝুঁকে আমার দিকে তাকিয়ে হাত নাড়ছেন তিনি। বাঁ হাতে বুকের কাছে ধরা শেষের কবিতা, ঠোঁটের কোনায় হাসি, যে হাসিতে লেগে রয়েছে ABC রাবার স্ট্যাম্প। চাঁদ উঠেছে, চাঁদের অকৃপণ আলোয় ধুয়ে যাচ্ছে চরাচর। সেই আলোয় ফুটে উঠছে মানুষ ও প্রকৃতি। আলোকিত হচ্ছে প্রতিটি অন্ধকার। অশরীর আলো মেখে ব্যালকনিতে দাঁড়িয়ে আছেন
এবিসি অমিয় ভূষণ চ্যাটার্জি, আমাদের স্যার, আমাদের নিজের আলোয় উজ্জ্বল, যে আলোয় কারো কারো নাম লেখা নেই, কারো নাম। এবার একটি কবিতা, ঠিকানা ভারতবর্ষ। কবিতাটি লিখেছেন সোমনাথ মুখোপাধ্যায়, পাঠ করেছেন পিয়ালি ঘোষ। আমার একটা স্বপ্ন ঘেরা বাড়ি আছে, যার পূরব ও পশ্চিম দুদিকেই সদর দরজা। সূর্যোদয় ও সূর্যাস্তের রঙে আঁকা ছবি। কখনো তাকে দেখায় মন্দিরের মতো, আবার কখনো যেন মসজিদের মতো। এই ঘরের একদিকে পদ্মফুল ছড়ানো শীতল পাটি, অন্যদিকে গালিচা ভর্তি গোলাপ ফুলের বিস্তার। একদিকে কোরআন ও অন্যদিকে খোলা রামায়ণ, মাঝখানে আরাধ্য দেবতা সত্যপীর। আমার বাড়ির নাম আল্লারাম, যার ঠিকানা ভারতবর্ষ, ধর্ম ভালোবাসা, এবং যেখানে একই ছাদের তলায় রাবেয়া ও মিলু, আখতার ও আনন্দ পাশাপাশি ফুটে থাকে মানব জমিনে। মনে রেখো, এই জীবন আকাশ বাতাস রৌদ্রময়, এই জীবন মৃত্তিকা ও বাড়িধির স্বপ্নময় গৃহে এই পঞ্চ অস্তিত্বের অবাধ আসা যাওয়া। আকাশের কোনো জাত নেই, বাতাসের কোনো পরিচিতিপত্র নেই, জল ও রৌদ্রের নেই সংকীর্ণ সংস্কার, হিংসা নেই স্নিগ্ধ মৃত্তিকার। এদের নিয়েই আমার মানব ধর্ম, এদের মধ্যেই আমার প্রিয় অস্তিত্ব। আহ্বান রইল, একদিন এসো এই ঘরে, একদিন এসো এই ঘরে। তো হয় তোমার রেডিও আর প্রোগ্রাম শুনতে দাও না, ডালিতে সাজানো নানান অনুষ্ঠান, রেডিও রাতে ভোলা যাবে না। শ্রবণের আনন্দ, রেডিও অরা। আজকের গল্প হাতির খোরাক। গল্পটি পাঠিয়েছেন সমাজ বসু। গল্পটি পাঠ করেছেন ভক্তিপ্রসাদ অধিকারী ও সাগরিকা ভট্টাচার্য। হাঁটতে হাঁটতেই কাঁধের গামছাটা দিয়ে মুখের ঘামটা ভালো করে মুছে নিল ভীমমণ্ডল। 11টা বাজতে না বাজতেই রোদটা তীরের মতো বিঁধছে সারা গায়ে। ইতিমধ্যেই রাস্তায় পিচ গলতে শুরু করেছে। এই কুসুমপুরকে এখন আর গ্রাম বলা যাবে না। রাস্তার দুপাশে সারি সারি দোকান, দু একটা শোরুমও তৈরি হয়েছে। এই প্রচণ্ড গরমেও রাস্তায় ভিড় বেশ ভালোই। এই ভিড়ভাট্টায় অবশ্য ভীমমণ্ডলের কোনো ভ্রুক্ষেপ নেই। স্টেশন থেকে বেরিয়ে আশপাশের লোকজনদের থেকে সে জেনে নিয়েছে স্টেশন থেকে 10-12 মিনিটের হাঁটা পথে মল্লিক বাড়ি। তার মানে এখনও তাকে আরও 4-5 মিনিট হাঁটতে হবে। গত পরশু গ্রামের বিজন মাস্টারই মল্লিক বাড়ির সন্ধানটা দিয়েছেন। মল্লিক বাড়িতে রান্নার লোকের নাকি খুব প্রয়োজন। বিজন মাস্টারই তড়িঘড়ি করে পাঠালেন। বাড়ির মালিক প্রিয়নাথ মল্লিক নাকি বিজন মাস্টারের ছেলেবেলাকার বন্ধু। তার থাকা খাওয়া আর মাইনেপত্তরের সব কথা মাস্টারই নাকি বলে দিয়েছেন।
মল্লিক বাড়ির লোহার বড় গেটটা ঠেলে ভেতরে ঢুকে পড়ল ভীমমণ্ডল। আরে এসো এসো ভীম, তোমারই অপেক্ষায় বসে আছি। মল্লিক বাড়ির মালিক প্রিয়নাথবাবু ভীমমণ্ডলকে স্বাগত জানালেন। ঘাড় নামিয়ে দুহাত জোড় করে বেশ অনুনয়ের বেশি নমস্কার জানালো ভীম। তা ভীম, তোমার আসতে কোনো অসুবিধে হয়নি তো? অসুবিধে কি বলছেন কর্তা, এখানে তো আপনার খুব নাম ডাক, এক ডাকে সবাই আপনাকে চেনে। স্টেশন থেকে বেরিয়ে দু একজনকে শুধোতেই তারা বলে দিলে। ভীমমণ্ডলের কথায় প্রিয়নাথবাবু একটু হেসে বললেন, তাই নাকি? আচ্ছা, এখন বিজন কেমন আছে? ও মাস্টারমশাই, মাস্টারমশাই এখন ভালোই আছেন। বড় ভালো মানুষ তিনি, গ্রামে সবাই ওনাকে খুব মান্যিকন্যি করে। এক নিঃশ্বাসে কথাগুলো বলল ভীমমণ্ডল। হ্যাঁ, বিজন আমার ছোটবেলার বন্ধু, ছোট থেকেই ও পরের উপকার করে বেড়ায়। আজও যেমন আমার উপকার করলে তোমাকে পাঠিয়ে দিয়ে। প্রিয়নাথ মল্লিক তাঁর কৃতজ্ঞতা প্রকাশ করলেন। শোনো ভীম, আমার বাড়িতে দুবেলা একটু বেশি লোকের পাত পড়ে। জনাভিষেক খাওয়ার মানুষ, রাতে অবশ্য 3টে পাত কম পড়ে। এই 3 জন আমার রাইস মিলের কর্মচারী। দুপুরের খাওয়াটা এখানেই সারে, বিকেলের দিকে এরা বাড়ি ফিরে যায়। আর একটা কথা, সকাল সকাল বাজারটা কিন্তু তোমাকেই সারতে হবে। অসুবিধা হবে না তো? প্রিয়নাথবাবু ভীমকে কাজ বুঝিয়ে দিলেন। একে না কথা, কোনো অসুবিধাই হবে না, আমি একাই সব দিক সামলে নেব। ভীমের গলায় আত্মবিশ্বাসের সুর। প্রিয়নাথ মল্লিকের নির্দেশ অনুযায়ী খুব সকাল সকাল ভীমমণ্ডলকে বাজারে ছুটতে হয় আনাজপাতি, তেল মশলা আর মাছ কেনার জন্য। বাজার থেকে ফিরে প্রিয়নাথবাবুকে পাই পাই করে হিসাব বুঝিয়ে তারপর হেঁসেলে ঢোকে। বিশাল গতরখানা নিয়ে জলখাবারের সাথে সাথে দুপুরে রান্নার ব্যবস্থাও শুরু করে দেয় সে। তার কাজের গতি আর উৎসাহে বাড়ির সবাই স্তম্ভিত। প্রথম দিনেই ছোটদেরও খুব কাছের মানুষ হয়ে গেছে ভীমমণ্ডল। তাদের পছন্দের খাবার ছাড়াও গল্প হাসিতেও যোগ দেয় ভীম। আর মল্লিক বাড়ির গিন্নিরা তো রীতিমতো বিস্মিত। এমন সুস্বাদু খাবারে মজে আছেন যে বহুদিন পর তারা রান্নায় হারিয়ে যাওয়া কি এক তৃপ্তি যেন খুঁজে পেয়েছেন। তা ভীম, তোমার কোনো অসুবিধে হচ্ছে না তো? বাজার হাট, এতগুলো মানুষের দুবেলা রান্না, সবই তো একার হাতেই করছো। অসুবিধা হলে বলবে, আর একজন কাউকে না হয়। প্রিয়নাথবাবু কথা শেষ করতে পারলেন না, তার আগেই ভীমমণ্ডল মুখ খোলে। না না না, আমার কোনো অসুবিধাই হচ্ছে না, আমি একা হাতেই সব সামলে নিতে পারবো। ও আপনি কিচ্ছু ভাববেন না কথা। তাছাড়া কি? প্রিয়নাথবাবু প্রশ্ন করলেন। এই হাতের পেট ভরা থাকলেই আর কোনো সমস্যা নেই। জীবনে এই প্রথমবার পেট ভরে খাবার খাচ্ছি তো। কে জোগাবে এত খোরাক? বাবু, আপনার দয়ার শরীর, আপনি তাই রাজি হয়েছেন। কি যে বলো ভীম, এই বয়সে তুমি এখনো যে খেতে পারো তা দেখেও কত ভালো লাগে বলো। কথা একটা কথা বলি? হ্যাঁ বলো না, অত কিন্তু কিন্তু করছো কেন? প্রিয়নাথবাবু অভয় দিলেন। বলছিলাম, আর দুটো মাছের টুকরো যদি পেতুম তাহলে। ভীমমণ্ডল মাথা চুলকোয়। অত লজ্জার কি আছে? নিশ্চয়ই নেবে, এতে সংকোচের কি আছে? তোমার যা খেতে মন চায় আমাকে বলবে, না বললে আমি বুঝবো কেমন করে? সঙ্গে সঙ্গে মনিবের পা দুটো জড়িয়ে ধরে ভীমমণ্ডল। আর তখনই ভাত ফোটার গন্ধ নাকে আসতেই সে ছুট লাগায় রান্নাঘরে। মল্লিক বাড়িতে জনাচারেক আত্মীয় কুটুম্বের আগমনে দিন দুয়েক হলো ভীমের খাটুনি কিছুটা বেড়েছে। 4-4টে বেশি পাতের জন্য নয়, খাটুনিটা তাদের হুকুম তামিলের জন্যে। সকাল সন্ধ্যের জল খাবার তাদের ঘরে পৌঁছে দেওয়া, স্নানের জল তুলে রাখা,
তার উপর যখন তখন ডাক পড়ে, এটা দাও সেটা দাও। এ বাড়ির মানুষজন অতিথি জ্ঞানে তাদের বিন্দুমাত্রও বিচলিত করে না। ভীম তার সামান্য বুদ্ধিতে এটুকু বোঝে, তাই সেও আর রাগ কাড়ে না। ভীমমণ্ডলের খাওয়ার এলাহি ফিরিস্তি অতিথিদের কানে পৌঁছতেই এই দুর্মূল্যের বাজারে তাদের হঠাৎ যেন প্রিয়নাথ মল্লিকের বাড়তি খরচের কথা চিন্তা করে খিদে ঘুম উড়ে যাবার উপক্রম। বয়স্ক মহিলাটি সুযোগের অপেক্ষায় ছিলেন। বাড়ির সবাই আজ বিয়ের নিমন্ত্রণ রক্ষায় বাড়ির বাইরে। এই যে শোনো বাছা, তোমার ওই রাক্ষুসে পেট নিয়ে অন্য কোথাও চলে যাও। যে বাড়িতে 1 হাঁড়ি ভাতের সাথে আধ কড়াই ডাল আর 8খানা মাছের টুকরো পাবে। মামা বাবু মানে তোমার কর্তা মুখে কিছু বলছেন না বটে, কিন্তু হাতির খোরাক জোগাতে তিনি হিমশিম খেয়ে যাচ্ছেন। তুমি কি সেটা জানো? তাই তুমি বাপু 2-1 দিনের মধ্যেই তল্পা গুটিয়ে নিও, কেমন? কথাগুলো তীরের মতো বেঁধে ভীমমণ্ডলের বুকে। নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছিল না সে। তার শরীরটা অবশ হয়ে আসে। একটা অস্বাভাবিক অস্বস্তি তাকে ঘিরে ধরে। কোনো রকম নিজেকে সামলে মুখ খোলে ভীম। আপনি ঠিকই বলেছেন, এই বাজারে এত খোরাক কারো পক্ষে জোগান দেওয়া খুব কষ্ট, জানি। তাই মাসিমা, আপনার কাছে আমার একটা আর্জি আছে। হ্যাঁ বলো, তোমার কি আর্জি শুনি? আমি কাল সকালেই এ বাড়ি ছেড়ে চলে যাব। আপনি আজ রাতে এই কথা কাউকে জানাবেন না যেন। ভীমমণ্ডল কঠিন হয়ে উঠল। আবার দেখো, বলবে না তো যে আমি তোমাকে তাড়ালাম? তিনি আশঙ্কা প্রকাশ করলেন। না মাসিমা, আপনি নিশ্চিন্তে থাকুন। রাতে কারোর সাথেই কোনো কথা হবে না, আর রাত পোহালেই। হ্যাঁ বুঝেছি। সেই সঙ্গে নিজের অনিবার্য জয়ের কথা বুঝে বুকে একরাশ স্বস্তি নিয়ে তিনি রান্নাঘর টপকে ঘরের দিকে পা বাড়ালেন। রাতে কিছুতেই ঘুম আসছে না ভীমের চোখে। জানলা দিয়ে বাইরের আকাশের দিকে তাকিয়ে থাকে সে। আজ যেন আকাশটাকে বড় অন্ধকার লাগছে। একটা তারাও নেই, শুধু এক টুকরো চাঁদ ভেসে আছে। নারকেল পাতার ফাঁক দিয়ে ছুঁয়ে পড়ছে ক্ষীণ আলো। এপাশ ওপাশ করতে করতে কখন যেন চোখ দুটো তার বুজে আসে। জানলার গরাদ ছিঁড়ে সূর্যের আলো চোখে পড়তেই ঘুম ভেঙে যায় ভীমমণ্ডলের। রাতের গোছানো ঝোলাটা নিয়ে নিজের ঘর থেকে বেরোতেই একেবারে প্রিয়নাথ মল্লিকের মুখোমুখি। রোজকার মতো 7 সকালে বাড়ির দালানে তিনি পায়চারি করছিলেন। কি সকাল সকাল প্রণাম কিসের? আর এই ঝোলা নিয়ে চললেই বা কোথায়? প্রিয়নাথ বাবুর অবাক জিজ্ঞাসা। কথা, আমি আর কাজ করব না, আজই চলে যাচ্ছি। প্রণাম সেরে ভীমমণ্ডল কোনো রকম ভূমিকা না করেই মাটিতে চোখ রেখে কথাগুলো বলে ফেলল। ভীমমণ্ডলের রাগ, দুঃখ আর অভিমান আঁচ করতে পেরে প্রিয়নাথবাবু ভীমের পিঠে হাত দিয়ে বললেন, হঠাৎ তোমার কি হলো? কাজ করবে না কেন? আর কতদিন আমার এই রাক্ষুসে পেটে খাবার জোগাবেন বাবু? আর কতদিন? ভীমের কষ্ট ঝরে পড়ে। কে তোমাকে এইসব কথা বলেছে? হ্যাঁ, কে তোমায় এইসব কথা বলেছে? প্রিয়নাথ মল্লিক রীতিমতো উত্তেজিত। না না, কেউ কিছুই বলেনি, আমার নিজেরই মনে হলো, তাই বললুম। আমায় আটকাবেন না কর্তা, যেতে দিন। ভীম হাত জোড় করে ক্ষমার ভঙ্গিমায় বলে। প্রিয়নাথ বাবুর সব অনুরোধ উপেক্ষা করে সে সদর দরজার দিকে এগিয়েও থমকে দাঁড়িয়ে পড়ে। দরজায় দাঁড়িয়ে ছেঁড়া জামা প্যান্ট পরা 3-3টে অসহায় ছেলে। তাদের 3 জনেরই গলায় বিষাদ আর করুণ সুর। কাকু, তুমি যেও না, তুমি চলে গেলে আমরা আর ভাত পাবো না। তুমি তো দুবেলা দুমুঠো খাইয়ে আমাদের বাঁচিয়ে রেখেছ। জীর্ণ শীর্ণ ছেলেগুলোর মুখে
এরকম কথা শোনার পর প্রিয়নাথ মল্লিক ধপ করে চেয়ারে বসে পড়লেন। তারপর নিজেকে সামলে নিয়ে বললেন, ভীম, এসব কি শুনছি? এরা কি সব সত্যি কথা বলছে? হ্যাঁ কর্তা, সব সত্যি কথা বলছি। আমার মা বলতেন, অভুক্তকে খাইয়ে তারপর যা বাঁচবে নিজে খাবে। আমার মা তো সেই কবে চলে গেছেন, কিন্তু তার কথাগুলো আজও ভুলিনি। তাই দুবেলা রান্নাঘরের জানলা দিয়ে আমার বাঘের থেকে কিছুটা ওদের মুখেও তুলে দিই। কথা কথা আমি না বলেই কাজ করেছি কর্তা। আপনি আমায় ক্ষমা করে দিন কর্তা, আপনি আমায় ক্ষমা করে দিন। ক্ষমা? ক্ষমা তো আমাদেরই চাওয়া উচিত তোমার কাছে। তুমি এত বড় একটা মহৎ কাজ করলে, আর আমরা কেউ ঘুণাক্ষরেও টের পেলাম না। ভীম, তোমাকে আটকানোর শক্তি আমার ছিল না, অথচ এই ছোট ছোট ছেলেগুলো কত অনায়াসেই তোমাকে রুখে দিলে। এই যা যা, তোরা আমার পথ ছাড়, আমাকে যেতে দে। বাচ্চাগুলোকে আলতো করে ধমকায় ভীম। না ভীম, ওদের মতো আমিও তোমাকে বলছি, তুমি যেও না ভাই। এ কি মাসিমা, আপনি? ভীম অবাক হয়ে তাকিয়ে থাকে প্রিয়নাথ বাবুর মাস্তুত বোনের দিকে। আমার কথা কিছু মনে করো না ভীম, আমি তোমায় চিনতে পারিনি। দাদা, ওকে কিছুতেই যেতে দিও না। পারলে পারলে কাল থেকে ওদের তিনজনের দুবেলা খাওয়ার পাত রান্নাঘরেই ব্যবস্থা করো। দেখো, আর যেন ভীম কোনোদিনও লুকিয়ে খাবার না দিতে পারে। তাহলে আমার ভাগের খাওয়াটা কি আমি একাই খাবো? ভীম সরল মনে জানতে চায়, কয়েক কাঁদি কলা শুদ্ধ একটা গাছ না খেলে হাতির পেটটা ভরবে কি করে? হ্যাঁ? বলেই প্রিয়নাথবাবু হো হো করে হেসে ওঠেন। কিছু না বুঝে ওরা তিনজনও তার হাসির জোয়ারে ভাসতে থাকে। শুনতে থাকুন রেডিও অরার অনুষ্ঠান প্রতি শনিবার বিকেল ঠিক 5টায় আপনার প্রিয় রেডিও অরা ইউটিউব চ্যানেলে।